বিষয় শিখতে পারবেন। এবারে আমি যদি আপনাদেরকে এখানে কোন আইসির কী কাজ এবং এটি নষ্ট হয়ে গেলে কিভাবে আপনারা ঠিক করবেন এই বিষয়টি আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি বলবো আইসি সম্পর্কে। এখানে যে আইসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3524 আইসি। এটি মূলত হচ্ছে এই সার্কিটের ইনভার্টার আইসি। এই আইসির সাথে সম্পর্ক হচ্ছে আপনার এই থেকে এই পর্যন্ত, এখান দিয়ে হালকা করে এখান পর্যন্ত আছে, এটা পরে বলছি। এই পর্যন্ত হচ্ছে আপনার এই আইসির কাজ। তো যখনই আপনি এই সার্কিটে দেখবেন যে ইনভার্টার চালু হচ্ছে না, তখনই আপনি এই আইসিটাকে বেস থেকে তুলে অন্য একটি আইসি বসিয়ে দিবেন। এরপরে যদি এই আইসিটাতে এমন হয় যে এই সার্কিটে মসফেটগুলি ফেটে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মসফেটগুলি পরিবর্তনের পাশাপাশি আপনি এই দুটি ট্রানজিস্টর আপনি পরিবর্তন করে নেবেন অথবা পরীক্ষা করে দেখবেন ঠিক আছে কি না। আর এই আইসির সঙ্গে এই দুটি ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল, এই তিনটি ভেরিয়েবলের কিন্তু কাজ রয়েছে। এই কাজগুলি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো প্রথমে বলবো যে মসফেট ফেটে গেলে কি করবেন। মসফেট ফেটে গেলে আপনি এই ট্রানজিস্টরগুলি আপনি ভালো করে পরীক্ষা করবেন, এছাড়াও জিনারগুলো পরীক্ষা করবেন। তারপর আপনি এই আইসিটাও পরীক্ষা করবেন। অনেক সময় এই আইসিটা কেটে যায় না, অন্য সমস্যা হয়, মসফেট ফেটে যায়, এগুলি ঠিক করে আপনারা ঠিক করতে পারবেন। এবারে যদি এই ভেরিয়েবলের কথা বলি, এই ভেরিয়েবলটা মূলত আপনার ইনভার্টারের আউটপুট ভোল্টেজকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয়। যদি কখনো আপনার ভোল্টেজ অতিরিক্ত আপ ডাউন করে অথবা ভোল্টেজ কম আসে ইনভার্টার থেকে, সেক্ষেত্রে আপনি এই ভেরিয়েবলটি পরিবর্তন করে এই সমস্যার সমাধান করতে পারেন বা এই দিক থেকে কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করে নিতে পারেন। এরপরে যদি এই ভেরিয়েবলের কথা বলি, এটি হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ আপনাকে কিন্তু 50 হার্জে আইপিএসটি চালাতে হবে। তো এই ফ্রিকোয়েন্সি কম বা বেশি হলে প্রবলেম হতে পারে, এটি দিয়ে আপনি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করবেন। আর এটি দিয়ে মূলত আপনি ইনভার্টারের ভোল্টেজকে কমা বাড়া করার জন্য এই ভেরিয়েবলের সাহায্যে আপনি এটি করবেন। এই অংশটি মূলত হচ্ছে ইনভার্টারের অংশ। এবারে যদি আমি এই আইসি সম্পর্কে আপনাকে বলি, এই আইসি দিয়ে মূলত দুইটা কাজ করা হয়। একটি হচ্ছে আপনি ব্যাটারিকে কত এম্পিয়ারে চার্জ করবেন, ব্যাটারির এম্পিয়ারকে নিয়ন্ত্রণ করা হয় এই ভেরি দিয়ে। এই ভেরিটাকে যদি আপনি ডান দিকে ঘোরান তাহলে এম্পিয়ার কমবে এবং বাঁ দিকে ঘোরালে এম্পিয়ার বাড়বে। আর এই আইসির সঙ্গে এই ভেরিয়েবলেরও সম্পর্ক রয়েছে। এটি হচ্ছে আপনি একটি ব্যাটারিকে কত ভোল্টে চার্জ করবেন, অর্থাৎ চার্জিংটাকে কাট আউট করার জন্য এই ভেরিয়েবলটি ব্যবহার করা হয়। এই ভেরিয়েবলটি যখন আপনি ডান দিকে ঘুরাবেন তখন ভোল্টেজ বাড়বে আর বাম দিকে ঘুরালে ভোল্টেজ কমবে। এখন ব্যাটারিতে ভোল্টেজ আপনি কত সিলেক্ট করবেন, ব্যাটারিতে ভোল্টেজ আপনি নতুন ব্যাটারি হলে 14 ভোল্ট সিলেক্ট করে দিবেন আর পুরাতন ব্যাটারি হলে 13 ভোল্ট সিলেক্ট করে দিবেন। এছাড়াও এই আইসিটা কিন্তু আবার এখানে এই আইসিকেও কাজ করে। কিভাবে কাজ করে, এই যে এখানে যে আমরা চার্জিং এবং এম্পিয়ারগুলো নিয়ন্ত্রণ করি, এই আইসিটা কিন্তু মূলত এই আইসিটাকে নিয়ন্ত্রণ করে। আর এই আইসিটা এই ডায়েক বা সিআরগুলোকে নিয়ন্ত্রণ করে। আর এবারে যদি এই আইসিটা সম্পর্কে বলি, এই আইসিটা মূলত ডিটেক্ট করার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এই সার্কিটটা কিন্তু ইউপিএস মোডেও চলতে পারে, আইপিএস মোডেও চলতে পারে। আবার বলছি, এই আইপিএসটা ইউপিএস মোডেও চলতে পারে, আইপিএস মোডেও চলতে পারে। সহজ কথায় হচ্ছে এই সার্কিটটা কখন এসি মোডে চলবে অথবা কখন ইনভার্টার মোডে চলবে বা কখন আপনার ইউপিএস মোডে চলবে, এটাই ডিটেক্ট করার জন্য এই আইসিটা। তো কখনো যদি এমন হয় যে আপনার সমস্ত লাইন ঠিক আছে কিন্তু আপনার ইনভার্টার অটোমেটিক চেঞ্জ হচ্ছে না, তখন এই আইসিটি পরিবর্তন করে দিলেই কিন্তু এই কাজটি হয়ে যাবে। আর এখানে যদি আমি এই আইসির সঙ্গে আছে হচ্ছে এই ভেরিয়েবলটির সাহায্যে আপনি আইপিএস তারপরে হচ্ছে ইউপিএস মোডগুলি সিলেক্ট করে দিতে পারবেন এই ভেরির সাহায্যে। আর এবারে যদি এই আইসিটি সম্পর্কে বলি, এই আইসি সম্পর্ক হচ্ছে আপনার এখানে যে বিদ্যুৎটা আছে, এই বিদ্যুৎটা সেন্সটা কিন্তু সর্বপ্রথম এই আইসিতে আসে আর এই আইসি কিন্তু এই সিগন্যালটা এই আইসিকে পাঠায়। তো কখনো যদি এসি সিগন্যাল না পাওয়া যায় সেক্ষেত্রে এই আইসি আর এই আইসির মধ্যেই বেশিরভাগ সময় এই সমস্যাটি হয়ে থাকে। আর চার্জিংয়ের প্রবলেমের ক্ষেত্রে এই আইসিটা অনেক সময় দেখবেন যে আপনার চার্জিংটা অতিরিক্ত এম্পিয়ার নিচ্ছে, চার্জিং কোনোভাবেই এই আইসির দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
আর একটা বাজে সাউন্ড আসবে আপনার ট্রান্সফরমার থেকে, তখনই আপনি কিন্তু এই আইসিটা পরিবর্তন করে দিবেন। এবারে যদি বাকি ভেরিয়েবলগুলোর কথা বলি, যেমন এটার কথা বলেছি যে এটি ব্যাটারির এম্পিয়ার কমানো বাড়ানোর জন্য, এটি হচ্ছে ব্যাটারিকে কত ভোল্টে চার্জ করবেন তার জন্য, আর এটি হচ্ছে আপনার সার্কিটটা কোন মুডে চলবে অর্থাৎ ডিটেক্ট করার জন্য এই ভেরিয়েবল। সব থেকে মজার যে বিষয়টি, এই ভেরিয়েবলটা দিয়ে যদি আপনি আইপিএস সার্কিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট না করেন তাহলে কিন্তু আপনার এই সার্কিটটা সঠিক ওয়াট দিবে না। কারণ দেখুন এখানে মসফেট কমিয়ে বাড়িয়ে এবং ট্রান্সফরমারের সাইজ কমিয়ে বাড়িয়ে এটিকে কিন্তু আপনি 400 ওয়াট, 300 ওয়াট অথবা 800-900 পরিমাণ পর্যন্ত ওয়াটে এটিকে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যত বেশি ওয়াট হবে তত কিন্তু আপনাকে এই ভেরিয়েবলটাকে এই ডান দিকে ঘোরাতে হবে। তো আপনি 1000 VA হলে এই বরাবর রাখার চেষ্টা করবেন, আর যদি 800 VA হয় তাহলে এই কর্নার বরাবর রাখার চেষ্টা করবেন, এর কম হলে এই দিকে কোথাও রেখে দিবেন। এবারে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, দেখুন এই সার্কিটটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এই সমস্ত বিষয়ের সঙ্গে আপনার একটা পরিচিতি হবে। আর এখানে যে বিষয়গুলি আপনাদেরকে এখন আমি বলেছি এই বিষয়গুলো কিন্তু আসলে প্রতিটা আইপিএসের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে সাইন ওয়েভে কিছুটা ব্যতিক্রম আছে। আসলে এখান থেকে আপনি যে দক্ষতাটা পাবেন, এই দক্ষতাটা অর্জন করার পর আপনার সাইন ওয়েভের দক্ষতা কিন্তু কোনো বিষয় না, আপনি খুব সহজেই এই বিষয়গুলি বুঝতে পারবেন। এবারে যদি এখানে আমি এই টার্মিনালগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেই, দেখুন এটি হচ্ছে আপনার পজিটিভ ভোল্টেজ এখানে আসবে এই সার্কিটে, কারণ আমরা জানি এই সার্কিটে এখানে নেগেটিভ লাইনটা, ব্যাটারি লাইনটা সরাসরি এখানে আসে আর ব্যাটারির অপর লাইনটা সরাসরি ট্রান্সফরমারে যায়, কিন্তু এই সার্কিটটাকে তো চালাতে হবে, তো ওর জন্য একটা চিকন তারের মাধ্যমে এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয়, তারপর এই সার্কিটটা কাজ করতে পারে। আর এখানে এটি হচ্ছে ইউপিএস মুডে চালানোর জন্য, ইউপিএস মুডে চালানোর সুইচের লাইন হচ্ছে এটি আইপিএস মুডের জন্য প্রয়োজন নেই। আর এখান থেকে আমি যদি আপনাদেরকে এই ডায়াগ্রামটা দেখাই, দেখুন এই ডায়াগ্রামে কিন্তু এর কানেকশনগুলি দেয়া আছে। এই যে এটা হচ্ছে এই কানেকশনের কোন কানেকশন কি হবে সেটা, তো আপনি এটা সহজেই বের করতে পারবেন। আপনি যদি সুইচের লাইনটা এখানে যদি দেখেন, এই যে সুইচের লাইনটা বের করতে পারলে বাকিগুলো আপনি খুব সহজেই বের করতে পারবেন। মিটার হলে ডায়াগ্রামের প্রয়োজন হয় না, তবু আমি বলে দিচ্ছি এই দিকের এই দুটি হচ্ছে সুইচের লাইন, তাহলে এই দুটি যদি সুইচের হয় তারপরে আছে হচ্ছে আমার চার্জিং, তাহলে 3 নাম্বারটা চার্জিং, 4 নাম্বারটা হচ্ছে কমন অর্থাৎ মাইনাস, আর বাদ বাকি এগুলি সবগুলি দেখুন ওভারলোড, লো ব্যাটারি, ইনভার্টার এবং মেইন, এগুলি আপনারা ওই ডিসপ্লে ব্যবহার করবেন বা ইন্ডিকেটর ব্যবহার করবেন, সেগুলিতে আপনারা এখান থেকে কানেকশন করবেন। মোটামুটি এভাবেই এই সার্কিটটাকে ব্যবহার করতে হয়। তো এর ডায়াগ্রাম কিন্তু এখানে পুরোপুরি দেয়া আছে, জাস্ট একটা কাজ আমরা করি না, সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন এই যে 140 ভোল্টের সঙ্গে একটি লোড রেজিস্টর আছে, এই রেজিস্টরটা আমরা ব্যবহার না করে আমরা ট্রান্সফরমারের লাইনটা কি করি, 150 ভোল্টের একটি লুপ বের করে রাখি, সেখানেই কানেকশন করি। এই ডায়াগ্রামটা আপনি একটু ভালো করে দেখলে কিন্তু বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন, আর এই ডায়াগ্রাম দিয়ে যে কেউ খুব সহজে কিন্তু এই সার্কিটকে তৈরি করতে পারে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই সার্কিট সম্পর্কে আপনাদেরকে কিছু জানাতে। তারপরে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, এছাড়াও আমি এই সার্কিট তৈরি নিয়ে একটি ভিডিও তৈরি করব, আপনাদেরকে দেখাবো যে একটি পরিপাটি আইপিএস কিভাবে তৈরি করা যায়। আশা করি ওই ভিডিওটি আপনারা দেখবেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু প্রশ্ন করতে দ্বিধা করবেন না, অবশ্যই আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। তো সবশেষ বলতে চাই, আসলে এটা আমার একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদেরকে কিছু জানানোর। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর এ ধরনের ভিডিও যদি আমাদের চ্যানেল থেকে আপনি পেতে চান তাহলে তো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।